একটা স্বচ্ছ পরিকল্পনার মাধ্যমে রাতের আধারে এক দম্পতি পৌঁছাতে চেয়েছিল একটা নির্দিষ্ট গন্তব্যে। জীবনের জটিলতাগুলো পিছনে ফেলে বাঁচতে চেয়েছিল স্বাধীনভাবে। কিন্তু জীবনের সবকিছু তো সবসময় পরিকল্পনা অনুযায়ী হয় না। হঠাৎ করে এক দমকা হাওয়া এসে ছন্দপতন ঘটায় সমস্ত পরিকল্পনার। শুরু হয় এক অনিশ্চিত যাত্রা। প্রতিশোধের কালো ছায়া মুহূর্তেই শেষ করে দেয় দুটো মানুষের সমস্ত স্বপ্নকে। বলছিলাম সম্প্রতি হইচই মুক্তিপ্রাপ্ত সিরিজ বাতাসে গুনগুনের কথা। সিরিজটিতে ক্ষমতার মুখোশের আড়ালে পচে যাওয়া মানবিকতা, অতীতের কিছু পাপ আর কিছু অস্বীকার করার সত্য নিয়ে তুলে ধরা হয়েছে আজকের অসাধারণ একটা গল্প। এই গল্প সেই সব সম্পর্কের যেখানে ভালোবাসা শব্দটা কখনো আশ্রয়, কখনো অস্ত্র, সেই সব ক্ষমতার যেখানে মানুষ শুধু একটা পুতুল। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের সিরিজটির এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। শুরুতেই আমরা মিথিলা এবং অরিন্দম দম্পতিকে দেখতে পাই। গভীর রাতে দুজন ভিন্ন ভিন্ন জায়গা থেকে একটা জায়গায় একত্রিত হওয়ার প্ল্যান করেছে। প্ল্যান অনুযায়ী দুজন ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই অরিন্দম অনেক চিন্তিত হয়ে মিথিলাকে কল করে বলে, যেখানে আসতে বলেছিলাম সেখানে আসার প্রয়োজন নেই। মিথিলা একটা ভাড়া করা প্রাইভেট কারে যাচ্ছিল। অরিন্দম মিথিলাকে বলে, গাড়ি নিয়ে সোজা বড় রাস্তার দিকে চলে যাও, যা কিছু হয়ে যাক না কেন রাস্তার মাঝে কোথাও দাঁড়াবে না। মিথিলা অরিন্দমের কথার অর্থ কিছুই বুঝতে পারে না। হুট করে অরিন্দম ফোনটা কেটে দেয়, কারণ একটা কাভার্ড ভ্যান অরিন্দমকে অনবরত ফলো করছিল। অরিন্দম দ্রুত মিথিলার গাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু অরিন্দম সেখানে পৌঁছানোর আগেই ওই কাভার্ড ভ্যান মিথিলার গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। এতে মিথিলা খুব বাজেভাবে আহত হয়। অরিন্দম সেখানে পৌঁছালে মিথিলার রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। অরিন্দম গগন বিদারী চিৎকারেও মিথিলা কোনো সাড়া দেয় না। অরিন্দম মিথিলাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ওয়েটিং রুমে বসে স্তব্ধ হয়ে থাকে অরিন্দম, আর ভাবতে থাকে এমন একটা পরিস্থিতি তার জীবনে আসবে এটা সে আগেই ধারণা করেছিল। অরিন্দমের জীবনে আসলে এমন কি ঘটেছিল যার কারণে অরিন্দম আগে থেকেই জানতো তার জীবনে এরকম একটা কঠিন পরিস্থিতি আসতে চলেছে। জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 10 মাস আগে। মূলত আজ থেকে 10 মাস আগে দুর্ভাগ্যজনকভাবে অরিন্দম জড়িয়ে পড়েছিল পট্টনায়ক পরিবারের সাথে। অরিন্দম তাদের সাথে জড়িয়ে পড়েছিল তাদের জীবিকার তাগিদে। এই পট্টনায়ক পরিবার কোনো সাধারণ পরিবার নয়। তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক এক চেহারা। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে পট্টনায়ক পরিবার। পট্টনায়ক পরিবারের প্রধান ছিল প্রণব পট্টনায়ক। তার মৃত্যুর পর সমস্ত কিছু সামলাচ্ছে তারই ছোট ভাই প্রকাশ পট্টনায়ক। মানুষের জীবন প্রকাশ পট্টনায়কের কাছে অত্যন্ত তুচ্ছ। এমন কোনো নিকৃষ্ট কাজ নেই এই প্রকাশ পট্টনায়ক টাকার জন্য করেনি। পট্টনায়ক পরিবারের বর্তমানে আছে প্রকাশ পট্টনায়ক, প্রণবের স্ত্রী রুমা, প্রণবের মেয়ে পল্লবী এবং ছেলে শুভমা। পল্লবী হচ্ছে বড়লোক বাবা মায়ের জেদি মেয়ে, কাউকে পরোয়া করে না সে। নিজের কাছে যেটা ভালো মনে হয় সবসময় সেটাই করে সে। সবাইকে নিজের আঙুলের ইশারায় নাচাতেই পছন্দ করে। কেউ তার কথা মতো না চললেই ক্ষিপ্ত হয়ে যায়। পল্লবীর বাবা প্রবীণ মৃত্যুর আগে তার কিছু প্রপার্টি পল্লবীর নামে করে দিয়েছিল। সেই প্রপার্টিগুলোর উপরেই নজর পল্লবীর চাচা প্রকাশের। সেগুলো পল্লবীর কাছ থেকে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে প্রকাশ, কিন্তু পল্লবী সবসময় কৌশলেই সেটা এড়িয়ে যায়। অরিন্দমের জীবনের করুণ পরিস্থিতির কারণও এই পল্লবী। 10 মাস আগে অরিন্দম একটা কলেজে প্রফেসর হিসেবে জয়েন করে। এই কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হচ্ছে প্রকাশ পট্টনায়ক। চেয়ারম্যানের ভাতিজি হিসেবে কলেজে আলাদা প্রভাব ছিল পল্লবীর। ক্লাস চলাকালীন সময়েও সে সরাসরি ক্লাসে ঢুকে পড়ে। প্রফেসরের পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করে না। বরাবরের মতো অরিন্দমের ক্লাসেও একদিন পল্লবী চুপচাপ ঢুকে পড়ে। সামনের বেঞ্চটা তার জন্যই ফাঁকা থাকে। পল্লবী কারো দিকে না তাকিয়ে নিজের সিটে বসে নোটস লিখতে শুরু করে। পল্লবীর এমন অদ্ভুত আচরণ আর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে অরিন্দম কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। ওই মুহূর্তেই অরিন্দম বুঝে যায় পল্লবী সবার থেকে ডিফারেন্ট একটা মেয়ে। তার মধ্যে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে সবার কাছ থেকে আলাদা করেছে। ক্লাস শেষে সবাই চলে গেলে পল্লবী চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। এটা দেখে অরিন্দম পল্লবীর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হচ্ছে কিনা। পল্লবী কোনো জবাব দেয় না। হঠাৎ সে কাঁদতে শুরু করে। অরিন্দম চিন্তিত হয়ে জানতে চায় কি হয়েছে। পল্লবী কোনো জবাব না দিয়ে মুচকি হেসে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একবার পেছনে ফিরে অরিন্দমের দিকে তাকায়। পল্লবীর এই তাকানোর ভঙ্গি অরিন্দমকে প্রবলভাবে আকর্ষণ করে। অরিন্দম যেন পল্লবীর মায়ায় পড়ে যায়।
পরদিন যখন পল্লবী কলেজে আসে আবারও পল্লবীর সাথে অরিন্দমের চোখাচোখি হয়। পল্লবী অরিন্দমের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। হাঁটুতে আঘাত পাওয়ার পর পল্লবী হাঁটু থেকে রক্ত ছুটতে শুরু করে। এটা দেখে অরিন্দম দ্রুত পল্লবীর কাছে ছুটে আসে। পল্লবীর ক্ষতস্থান দেখে সে অনেক টেনশন করে ফেলে। অরিন্দমকে এমন চিন্তিত হতে দেখে পল্লবী অনেক ইমোশনাল হয়ে যায়। পল্লবীর মনে পড়ে তার বাবা যখন জীবিত ছিল তার কষ্টে এমনভাবেই চিন্তিত হতো। সে ব্যথা পেলে তার বাবা এভাবেই ছুটে আসতো তার কাছে। পল্লবী অরিন্দমের মাঝে নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পায়। ওই মুহূর্ত থেকেই পল্লবী অরিন্দমকে আপন ভাবতে শুরু করে। ওই মুহূর্ত থেকেই পল্লবী অরিন্দমের প্রেমে পড়ে যায়। নিজের অজান্তেই সে অরিন্দমকে কাছে পেতে চাইতে শুরু করে। অরিন্দমের বন্ধু শাওনও এই কলেজেই জব করে। শাওন অরিন্দমকে সাবধান করে দিয়ে বলে পল্লবী চেয়ারম্যানের ভাতিজি, আগে বেনারসের একটা কলেজে পড়ত, সেখানে ঝামেলা করে কলেজ ছেড়ে এখানে এসেছে। ভীষণ বদমেজাজি একটা মেয়ে। অরিন্দম হেসে শাওনের কথা উড়িয়ে দেয়। এদিকে পল্লবী অরিন্দমকে নিজের প্রেমিক ভাবতে শুরু করে। এমনকি সে অরিন্দমকে তুমি করে বলতে থাকে। একদিন সে অরিন্দমের কাছে গিয়ে একটা লেসন বুঝিয়ে দিতে বলে। অরিন্দম বলে ক্লাসে বুঝিয়ে দেব। কিন্তু পল্লবী বলে আমি যখন ছোট ছিলাম আমি কিছু বুঝতে না পারলে আমার বাবা আমাকে সুন্দর কোনো জায়গায় নিয়ে গিয়ে বুঝিয়ে দিত। অরিন্দম বলে আমি তো তোমার বাবা না। তখন পল্লবী বলে তোমার মতো কেউ তো আমার প্রতি এত কেয়ারিং নয়। আমি সচরাচর এমন কেয়ারিং আচরণে অভ্যস্ত নই। পল্লবীর এই সমস্ত কথাবার্তা শুনে অরিন্দম একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কিন্তু পল্লবীর কথা সে ফেলতে পারে না। পল্লবীকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে লেসনটা বুঝিয়ে দেয়। পল্লবী মুগ্ধ হয়ে অরিন্দমের কথাই শুনতে থাকে। এভাবেই দিন কেটে যায়। অন্যদিকে পুলিশ বোম ব্লাস্ট করে একটা নৌকা উড়িয়ে দেয়। এই নৌকাতে ছিল মুন্না নামের একটা ছেলে। মুন্না ছিল প্রবীণ পট্টনায়কের ডানহাত। মুন্নার নামে 11টা মার্ডার চার্জ এবং 3টা পলিটিক্যাল মার্ডার কেস রয়েছে। প্রবীণ এখন বেঁচে নেই, কিন্তু মুন্না পল্লবীকে নিজের বোনের মতোই দেখে। মুন্না নদীপথে পল্লবীর কাছে আসছিল, কিন্তু এই মুহূর্তে মুন্না পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশ মুন্নাকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতেই পেতে চাইছিল। আর মুন্নার নদীপথে আসার ইনফরমেশন পুলিশের কাছে দিয়েছে প্রকাশ। প্রকাশ মুন্নাকে একদমই পছন্দ করে না, কারণ মুন্না পল্লবীর কাছে থাকলে পল্লবীর সাহস এবং ক্ষমতা দুটোই বেড়ে যাবে। এ কারণে প্রকাশ অনেকবার মুন্নাকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো কারণে বারবার সে ব্যর্থ হয়েছে। পল্লবী যখন অনেক ছোট ছিল, মুন্না তখন থেকেই প্রণবের জন্য কাজ করে। প্রায় 14 বছর আগের এক রাতে প্রণবের লোকেরা বস্তাবন্দি করে এক ছেলেকে নিয়ে এসেছিল। অনেক মারধর করার পরেও ছেলেটা এতটুকুও ভেঙে পড়েনি। এই ছেলেটাই হচ্ছে মুন্না। মুন্নার এমন কনফিডেন্স দেখে প্রণব মুগ্ধ হয়ে যায়। সেদিন থেকেই প্রণব মুন্নাকে নিজের কাছে রেখে দিয়েছিল। এদিকে প্রেজেন্ট টাইমে এক রাতে পল্লবী প্রফেসর কোয়ার্টারে চলে আসে। অরিন্দমের চাকরিটা তখনও পার্মানেন্ট হয়নি, তাই সে শাওনের কোয়ার্টারে থাকত। এত রাতে পল্লবীকে আসতে দেখে অরিন্দম এবং শাওন দুজনেই হতবাক হয়ে যায়। পল্লবী বারবার অরিন্দমকে তুমি তুমি বলে সম্বোধন করছিল, তাই শাওন পল্লবীকে বলে আপনি করে বলো, সে তোমার টিচার। শাওনের কথায় বিরক্ত হয়ে পল্লবী অরিন্দমকে বলে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। অরিন্দমকে কোয়ার্টারের বাইরে নিয়ে গিয়ে পল্লবী বলে এখানে থাকতে নিশ্চয়ই তোমার অনেক প্রবলেম হচ্ছে। অরিন্দম বলে আমার একদমই প্রবলেম হচ্ছে না, চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলেই আমি নিজের কোয়ার্টার পাবো। পল্লবী বলে তোমার এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আজ থেকে আমার বাড়ির গেস্ট হাউসে তুমি থাকবে, সেখানে সব রকম সুযোগ সুবিধা তুমি পাবে। অরিন্দম যেতে রাজি হয় না। পল্লবী বারবার জেদ করতে থাকে। এতেও যখন অরিন্দম রাজি হয় না, পল্লবী প্রচণ্ড রেগে যায়। ওই মুহূর্তে পল্লবী তার ড্রাইভারের গালে সজোরে থাপ্পড় মেরে নিজের ক্ষোভ প্রকাশ করে। অরিন্দম বুঝতে পারে পল্লবী কতটা বদমেজাজি এবং নাছর বান্দা মেয়ে। পল্লবী অরিন্দমকে উদ্দেশ্য করে বলে আমি যখন কোনো কথা বলি সেটা একবারেই শুনতে হয়, নয়তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। এ কথা বলেই পল্লবী চলে যায়। ঠিক ওই মুহূর্তে শাওনের কোয়ার্টারের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। তবে ইলেকট্রিসিটি আপনা আপনি বন্ধ হয়ে যায়নি, লাইন কেটে দেওয়া হয়েছে। কাজটা করেছে মুন্না, অর্থাৎ এই ব্লাস্টে মুন্না মারা যায়নি, সে এখনও জীবিত। অরিন্দম পল্লবীর কথা শোনেনি, তাই মুন্না অরিন্দমকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছে। পরদিনই কলেজের প্রিন্সিপাল অরিন্দমকে ডেকে বলে প্রতি শনিবার এবং রবিবার আমাদের কলেজে ওপেন ইউনিভার্সিটির ক্লাস হয়, সেখানকার হিস্ট্রি ক্লাসের জন্য আমি তোমাকে রেফার করছি। অরিন্দম বলে ওই দুদিন আমি বাড়িতে যাই, ক্লাস নিতে পারবো না। প্রিন্সিপাল বলে এই ক্লাসগুলো রেমুনারেশন অনেক ভালো, আমি তোমাকে কনফার্ম করলাম। অরিন্দম বুঝতে পারে জোর করে তাকে শনিবার এবং রবিবারও আটকে রাখা হচ্ছে, আর এর পেছনে অন্য কারো হাত আছে। অরিন্দম প্রিন্সিপালকে জিজ্ঞেস করে ক্লাসের জন্য আপনি আমাকে রেফার করছেন নাকি অন্য কেউ। প্রিন্সিপাল কোনো জবাব দেয় না। অরিন্দম বুঝতে পারে এর পেছনেও পল্লবী আছে। অরিন্দমের ধারণাই সত্যি, পল্লবী প্রকাশকে বলেছে অরিন্দমকে রেফার করতে।
এসব কিছুর জন্য অরিন্দম প্রচণ্ড বিরক্ত হয়। অরিন্দমের স্ত্রী মিথিলা অরিন্দমকে কল করলে অরিন্দম বিরক্তি প্রকাশ করে বলে, এই কলেজে আমার মোটেও ভালো লাগছে না, মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। মিথিলা অরিন্দমকে বুঝিয়ে বলে, নতুন জায়গায় অ্যাডজাস্ট হতে তো একটু সময় লাগবে। কলেজের লোকদেরকে না রাগিয়ে তাদের কথা মতো চলার চেষ্টা করো। এই মুহূর্তে আমাদের টাকা পয়সার অনেক বেশি প্রয়োজন। অরিন্দম বলে, এ কারণেই তো আমি কাউকে কিছু বলতে পারছি না, সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে অরিন্দমের মায়ের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, যে কারণে ট্রিটমেন্টের পেছনে বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয় প্রতি মাসে। আর এই কারণেই অরিন্দম চুপচাপ সব কিছু সহ্য করে চাকরিটা করে যাচ্ছে। অরিন্দম যখন মিথিলার সাথে কথা বলছিল তখন পল্লবী আসে। সে পেছন থেকে অরিন্দমকে ডাক দেয়। পল্লবীকে দেখে অরিন্দম দ্রুত ফোনটা কেটে দেয়। পল্লবী অনেক কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিলে? অরিন্দম পল্লবীর সাথে একটু রাগ করে বলে, দেখো, আমরা মফস্বলে বড় হওয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই আমরা একটা জিনিস ভালোভাবে বুঝি, বড়লোকরা মনের খেয়ালে যেসব কথা বলে বা কাজ করে তাদের সামনে আমরা কখনো পাত্তা পাবো না, তাই তাদের থেকে দূরে থাকাই আমাদের ভালো। আর আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের মনে কি চলছে সেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। সেটা বুঝতে হলে তোমাদেরকে অনেক নিচে আমাদের লেভেলে নামতে হবে। তাই তোমার এই সমস্ত লোক দেখানো ভালোবাসাটা বন্ধ করো। কথাটা বলেই অরিন্দম চলে যায়। পল্লবী মুগ্ধ হয়ে অরিন্দমের কথাগুলো শুনে। সে কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরেই তুষার নামের একটা ছেলে পিকআপ ভ্যান নিয়ে প্রফেসর কোয়ার্টারে চলে যায়। কোনো কথা না বলে সে অরিন্দমের জিনিসপত্র ভ্যানে তুলে নেয়। অরিন্দম কিছুই বুঝতে পারছিল না। তখন তুষার, তোমার কষ্ট হচ্ছে, তাই তোমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তুমি তুষারের সাথে চলে এসো, বাকিটা তুষার তোমাকে বুঝিয়ে দেবে। অরিন্দম বুঝতে পারে পল্লবী প্রকাশকে বলেই এমনটা করাচ্ছে, কিন্তু প্রকাশ যেহেতু কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, তাই তার কথা অমান্য করতে পারে না সে। অনেকটা বাধ্য হয়ে সে তুষারের সাথে পল্লবীর বাড়ির গেস্ট হাউসে চলে যায়। অরিন্দমকে দেখে পল্লবী ভীষণ খুশি হয়। পল্লবীর খুশি দেখে দূর থেকে প্রকাশ এবং পল্লবীর মা রুমাও বেশ খুশি। প্রকাশ রুমাকে বলে, পল্লবী নতুন খেলার পুতুল পেয়েছে, ওকে ওর মতো খেলতে দাও। পল্লবী যত ব্যস্ত থাকবে আমাদের জন্য ততই ভালো। যতদিন আমাদের স্বার্থ আছে পল্লবীর এই খেলাটা চলতে দিতে হবে, আর ছেলেটাকেও বাঁচিয়ে রাখতে হবে। অরিন্দমকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পল্লবী অরিন্দমকে নিয়ে একটা নদীর তীরে ঘুরতে যায়। পল্লবী অরিন্দমকে বলে, ছোটবেলা থেকে আমি যাকে নিজের কাছে রাখতে চেয়েছি তাকেই হারিয়েছি। আজ যখন তুমি আমার উপর রাগ দেখালে আমার ভালো লেগেছে, মনে হয়েছে তুমি আমার আপন কেউ। তোমাকে সারনা ডেকে তুমি ডেকে কোনো ভুল করিনি, ভালোই করেছি। এরপর পল্লবী অরিন্দমকে বলে, কথা দাও তুমি আমাকে কখনো ঠকাবে না। জবাবে অরিন্দম বলে, দেখো, আমি খুব সামান্য একজন মানুষ। পল্লবী অরিন্দমকে থামিয়ে দিয়ে বলে, তুমি সামান্য নয়, অসামান্য একজন মানুষ, আর এ কারণেই তোমাকে আমার ভালো লাগে। কথা বলতে বলতে পল্লবী অরিন্দমের অনেক কাছে চলে আসে। পল্লবীর এমন আচরণে অরিন্দম একদম স্তব্ধ হয়ে যায়। রাতের বেলা অরিন্দম শাওনের সাথে দেখা করে বলে, আমি শুরুতে ভেবেছিলাম পল্লবী যেহেতু চেয়ারম্যানের ভাতিজি, তাই তার সাথে সম্পর্কটা ভালো রাখলে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। এ কারণে মেয়েটার সব আচরণ আমি মেনে নিয়েছি, কিন্তু মেয়েটা এভাবে আমার প্রেমে পড়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, তবে এতটুকু বুঝতে পারছি যা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। এভাবে চলতে থাকলে মিথিলাকে কি জবাব দেব আমি? শাওন অরিন্দমের সাথে ঠাট্টা করতে শুরু করে। অন্যদিকে পুলিশ নদীপথে প্রকাশের একটা ট্রলার আটক করে। ট্রলারে অবৈধ মদের বোতল স্মাগলিং করা হচ্ছে। প্রকাশ খবরটা জানতে পেরে পুলিশ অফিসারকে কল করে জিজ্ঞেস করে ইনফরমেশন কে লিক করেছে। অফিসার কোনো জবাব দেয় না। এখানে আমরা পুলিশ স্টেশনে অফিসারের সামনে সুনীল নামের একজন কাউন্সিলরকে দেখতে পাই। সুনীল ছিল প্রণবের বিশ্বস্ত লোক। বিজনেস এবং রাজনৈতিক কিছু ব্যাপার নিয়ে প্রকাশের সাথে সুনীলের দ্বন্দ্ব চলছে। পুলিশ অফিসার প্রকাশকে সুনীলের ব্যাপারে জানায় না। প্রকাশ অফিসারকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। এরপর অফিসারকে আবারও জিজ্ঞেস করে ইনফরমেশন কে দিয়েছে। অফিসার প্রকাশের প্রশ্নের জবাব না দিয়ে বলে, আমার মুন্নাকে চাই। লাস্ট টাইম ব্লাস্টে যার মৃত্যু হয়েছে সেটা মুন্না ছিল না। এদিকে পল্লবী অরিন্দমকে কলেজে খুঁজে না পেয়ে তাকে কল করতে থাকে। অনবরত কল করার পরেও অরিন্দম পল্লবীর কল রিসিভ করে না। এতে পল্লবী টেনশনে পড়ে যায়। পল্লবী জানতো শাওনের কাছে গেলেই অরিন্দমের খোঁজ পাওয়া যাবে, তাই সে তুষারকে সাথে নিয়ে শাওনের কাছে যায়। শাওনকে পিস্তলের ভয় দেখিয়ে পল্লবী জানতে চায় অরিন্দম কোথায়। শাওন কোনো জবাব দেয় না। পল্লবী শাওনকে বলে অরিন্দমকে কল করতে, কলেজের কাউকে কিচ্ছু জানাবি না, বিশেষ করে পল্লবীকে কিছু বুঝতে দিবি না। যেহেতু পল্লবী শাওনের সামনে, তাই শাওন অরিন্দমকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কবে ফিরবি তুই? অরিন্দম বলে, এখনও বুঝতে পারছি না, কতদিন লাগতে পারে, হয়তো 2-3 দিন লাগতে পারে। আমি না থাকলে মিথিলা সবকিছু একা সামলাতে পারবে না।
অরিন্দম মিথিলার নাম নেওয়াতে শাওন দ্রুত কলটা কেটে দেয়। পল্লবী শাওনকে জিজ্ঞেস করে, মিথিলাটাকে? শাওন বলে, হয়তো কোনো রিলেটিভ। পল্লবী বিরক্ত হয়ে বলে, তোমরা ছেলেরা কি মনে করো মেয়েরা কিছুই বোঝে না? এরপর পল্লবী তুষারকে সাথে নিয়ে অরিন্দমের রুমে গিয়ে তার সমস্ত জিনিসপত্র সার্চ করে। অরিন্দমের ব্যাগ ঘাটাঘাটি করে তুষার অরিন্দম এবং মিথিলার একটা বিয়ের ছবি খুঁজে পায়। ছবিটা সে পল্লবীকে দেখায়। অরিন্দম বিবাহিত জানতে পেরে পল্লবী ভীষণ কষ্ট পায়, কাঁদতে শুরু করে। পল্লবী ভাবতে শুরু করে অরিন্দম তাকে ধোঁকা দিয়েছে। পল্লবী দ্রুত মুন্নাকে ওই হসপিটালে পাঠিয়ে দেয় যেখানে অরিন্দমের মা আছে। পল্লবী মুন্নাকে বুঝিয়ে দেয় তাকে কি করতে হবে। এরপর পল্লবী আনমনে বলতে থাকে, অরিন্দম আমাকে মিথ্যে না বললেও সত্যিটাও তো বলেনি, তাই একটা শাস্তি ওর প্রাপ্য। রাতের বেলা অরিন্দম এবং মিথিলা যখন কিছুক্ষণের জন্য বাহিরে চলে যায়, ঠিক ওই সময় মুন্না হসপিটালে আসে। মুন্না হসপিটালে ডাক্তারদের হুমকি দিয়ে অরিন্দমের মায়ের ট্রিটমেন্টটা বন্ধ করে দেয়। ওই মুহূর্তেই ডক্টররা অরিন্দমকে কল করে ডেকে জানিয়ে দেয় ওই হসপিটালে অরিন্দমের মায়ের ট্রিটমেন্ট আর করা হবে না। ডক্টরদের এমন বিহেভিয়ারে অরিন্দম প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে হসপিটালের ভেতরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে মুন্না অরিন্দমের সামনে চলে আসে। অরিন্দমের ফোনে তখনও পল্লবী কল করছিল। মুন্না অরিন্দমকে বলে কলটা রিসিভ করতে। অরিন্দম কলটা রিসিভ করলে পল্লবী বলে, তুমি যদি ভেবে থাকো তোমার মায়ের ট্রিটমেন্ট না করিয়ে আমি তাকে বাড়ি পাঠিয়ে দিতে পারি, তাহলে ঠিকই ভেবেছ। আজকের পর থেকে আমার কল ইগনোর করার সাহসও দেখিও না, এমন করলে আমার মাথা ঠিক থাকে না। এই বলে পল্লবী কলটা কেটে দেয়। অরিন্দমকে শাস্তি দিয়ে পল্লবী অনেক প্রশান্তি ফিল করে। সে অনেক আয়েশ করে নিজের পছন্দের সব খাবার খায়। পরের দিন সকালে অরিন্দম হসপিটালে গেলে জানতে পারে তার মায়ের ট্রিটমেন্ট হয়ে গেছে এবং ট্রিটমেন্টের সমস্ত খরচ কেউ একজন দিয়ে দিয়েছে। অরিন্দম রিসেপশনিস্টের কাছে জানতে চায় কে বিল দিয়েছে। রিসেপশনিস্ট জানায় অরিন্দমের কাজিন বিল দিয়েছে। অরিন্দম এবং মিথিলা অনেক অবাক হয়, কারণ অরিন্দমের তো এমন কোনো কাজিন নেই যে হসপিটালের সমস্ত বিল পরিশোধ করবে। তখনই পেছন থেকে পল্লবী অরিন্দমের মাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। পল্লবীকে দেখে মিথিলা ইশারায় অরিন্দমের কাছে জানতে চায় কে সে। পল্লবী নিজেই জবাব দেয়, আমি অরিন্দম স্যারের কলেজের স্টুডেন্ট। স্যার আমাকে বলেছিল তার মায়ের শরীরটা ভালো না। আমি যদি আগে থেকে বলতাম আমি স্যারের মাকে দেখতে আসব, তাহলে স্যার কিছুতেই আসতে দিত না, তাই আমি কাউকে কিছু না জানিয়ে এসেছি। মিথিলা অরিন্দমকে বলে, তুমি কখনো পল্লবীর কথা আমাকে বলনি তো? অরিন্দম কথা ঘুরিয়ে দেওয়ার জন্য বলে, এতগুলো ছাত্রছাত্রীর মাঝে পল্লবীর কথা বলতে ভুলে গেছি তোমাকে। এরপর অরিন্দম তার মাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইলে মিথিলা বলে, পল্লবীও আমাদের সাথে যাক, আর ওর টাকাটা আগে ওকে ফিরিয়ে দাও। পল্লবী টাকা নিতে অস্বীকার করে বলে, টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এরপর অরিন্দমের মাকে নিয়ে সবাই বাড়িতে আসে। মিথিলা অরিন্দমের মাকে নিয়ে বাড়ির ভেতরে গেলে পল্লবী অরিন্দমকে একা পেয়ে বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই এসেছি। অরিন্দম রেগে গিয়ে চিৎকার করে বলে, এসব বন্ধ করো। জবাবে পল্লবী বলে, এভাবে চিৎকার করছো কেন? আমাকে নিয়ে খেলার সময় মনে ছিল না তোমার পরিবার আছে? অরিন্দম অবাক হয়ে বলে, আমি তোমাকে নিয়ে খেলেছি? এরপর অরিন্দম নিজেই নত স্বীকার করে বলে, ঠিক আছে, সব দোষ আমার ভুল হয়েছে, এবার আমাকে মুক্তি দাও। পল্লবী বলে, এখন এসব বলে তো লাভ নেই, গুলি পিস্তল থেকে বেরিয়ে গেছে আর আমরা দুজন একসাথেই ট্রিগার টেনেছি। অরিন্দম হাত জোর করে পল্লবীকে রিকোয়েস্ট করতে থাকে যেন এবার তাকে মুক্তি দেয়। ওই সময় মিথিলা চলে আসে। মিথিলা যেন কিছু বুঝতে না পারে, তাই পল্লবী কথা ঘুরিয়ে দিয়ে মিথিলাকে বলে, অরিন্দম স্যার আমাকে হাত জোর করে অনুরোধ করছে আমি যেন তার কাছ থেকে টাকাটা নিই। মিথিলা বলে, অরিন্দম তো ঠিকই বলছে, টাকাটা তো তোমাকে নিতেই হবে। এরপর মিথিলা অরিন্দমকে বলে পল্লবীকে ভেতরে নিয়ে আসতে, যাতে পল্লবী কিছু খেয়ে চলে যেতে পারে। পল্লবী মিথিলাকে জিজ্ঞেস করে, খেয়েই চলে যাব? মিথিলা বলে, তুমি কি থাকতে চাও? পল্লবী অরিন্দমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, থাকবো নাকি স্যার? অরিন্দম কোনো জবাব দেয় না। তখন পল্লবী মিথিলাকে বলে, আজ থাক, আরেকদিন আসবো, আর এখন তো এমনিতেও আসা যাওয়া চলতেই থাকবে। মিথিলা পল্লবীর কথার অর্থ কোনো বুঝতে পারে না। রাতের বেলা অরিন্দম শাওনের কোয়ার্টারে ফিরে যায়। অরিন্দমকে চিন্তিত দেখে শাওন জিজ্ঞেস করে, এবার কি করবি? অরিন্দম বলে, আমি মিথিলাকে সবকিছু সত্যি জানিয়ে দেব। শাওন বলে, তুই বরং চাকরিটা ছেড়ে দিয়ে চলে যা। অরিন্দম বলে, তোর কি মনে হয় আমি চাকরি ছেড়ে দিয়ে গেলে পল্লবী আমাকে চুপচাপ ছেড়ে দেবে? পল্লবী এত সহজে আমাকে ছাড়বে না। তখন শাওন বলে, আরেকটা অপশন আছে। শাওন অরিন্দমকে বুঝিয়ে বলে তাকে কি করতে হবে। শাওনের কথা মতো অরিন্দম প্রকাশ এবং রুমার কাছে গিয়ে বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাচ্ছি না, আমার এখানে থাকতে একটু প্রবলেম হচ্ছে। এই কথা শুনে রুমা বলে, আমরা তো তোমাকে এভাবে চলে যেতে দিতে পারি না। পল্লবীর পারমিশন ছাড়া আমরা কখনোই পল্লবীর খেলার পুতুলেও হাত দেইনি। পুতুল যত পুরাতনই হোক না কেন, পল্লবীকে জিজ্ঞেস না করে আমরা কখনো সেটা ফেলে দেইনি। অরিন্দম বলে, আমি তো কোনো খেলার পুতুল না।
তখন প্রকাশ কথা ঘুরিয়ে দিয়ে বলে, রুমা কথাটা মজা করে বলেছে। জবাবে অরিন্দম বলে, আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো মানুষের সাথে আপনারা মজা করবেন এটাই স্বাভাবিক। শুধু মজা না, আমাদের মতো মানুষদের সাথে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। এই কথা বলে অরিন্দম চলে যায়। এরপর অরিন্দম শাওনের কোয়ার্টারে চলে যায়। অরিন্দম এতটাই ডিস্টার্ব ছিল যে সে নিজের কাছে মনোযোগ দিতে পারছে না। এর মাঝে মিথিলা অরিন্দমকে কল করে জানায় পল্লবী তার মায়ের খোঁজ নেওয়ার জন্য কল করেছিল। এ কথা শুনে অরিন্দম বিরক্ত হয়ে বলে, এসব বড়লোক মেয়ের সাথে একদম কথা বলবে না। অরিন্দমের এমন হুট করে রেগে যাওয়ার কারণে মিথিলা বুঝতে পারে না। অরিন্দমও কিছু না বলে ফোনটা কেটে দেয়। পরের দিন অরিন্দম কলেজে গেলে পল্লবী বারবার অরিন্দমকে কল করে। অরিন্দম পল্লবীর কল রিসিভ না করায় কিছুক্ষণ পর পল্লবী অরিন্দমকে কিছু ছবি পাঠায়। এই ছবিগুলো সেদিনের, যেদিন নদীর তীরে পল্লবী অরিন্দমের কাছাকাছি গিয়েছিল। ছবিগুলো দেখে অরিন্দমের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। অরিন্দম ভাবতেও পারেনি এরকম একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্তের ছবিও পল্লবী তুলে রেখেছে। অরিন্দম প্রচণ্ড রেগে গিয়ে পল্লবীকে খুঁজতে যাবে, ঠিক তখনই পল্লবী প্রফেসর কমন রুমে আসে। সেখানে অরিন্দম ছাড়াও আরও কয়েকজন প্রফেসর ছিল। অরিন্দম পল্লবীকে বলে, বাইরে চলো, তোমার সাথে কথা আছে। পল্লবী ন্যাকামি করে বলে, এখানেই বলুন না স্যার। পল্লবীর উপর বিরক্ত হয়ে অরিন্দম কমন রুম থেকে বের হয়ে চলে যায়। পল্লবী অরিন্দমের পিছু পিছু যেতে শুরু করে। সে ন্যাকামি করে স্যার স্যার বলে ডেকে অরিন্দমকে থামানোর চেষ্টা করে, কিন্তু অরিন্দম পল্লবীর ডাকে পাত্তা দেয় না। তখন পল্লবী চিৎকার করে অরিন্দম বলে ডাকে। আশেপাশে তখন অনেক স্টুডেন্ট এবং প্রফেসর ছিল। পল্লবী একজন প্রফেসরকে নাম ধরে ডাকছে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। সবার সামনে অরিন্দম অনেক বিব্রত হয় এবং সে থেমে যায়। অরিন্দম পল্লবীর সাথে রাগারাগি করে বলে, তুমি আসলে কি চাও আমার কাছে, আর এগুলো কি পাঠিয়েছ? পল্লবী বলে, কেন, এগুলো আমাদের ভালোবাসার মুহূর্তের ছবি। অরিন্দম বলে, তোমার এসব বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না। তখন পল্লবী বলে, আজ সকালে তোমার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে, তোমার স্ত্রী তো অনেক ভালো মানুষ, এসব ছবি যদি সে দেখে তাহলে কি ভালো হবে? অরিন্দম বুঝতে পারে পল্লবী তাকে হুমকি দিচ্ছে। অরিন্দম বলে, তুমি মিথিলাকে কিছুই জানাবে না। পল্লবী বলে, মিথিলাকে জানানোর হলে তো ছবিগুলো সরাসরি তাকেই দিতাম। অরিন্দম জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও আমার কাছে? পল্লবী বলে, আমি তোমাকে চাই, আমি চাই তুমি আমার বাড়িতে ফিরে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। এই কথা বলে পল্লবী চলে যায়। অরিন্দম রাগে গজগজ করতে শুরু করে, কিন্তু তার কিছুই করার নেই। পল্লবী বাড়িতে ফিরে অরিন্দমের জন্য অপেক্ষা করতে থাকে। দিন পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু অরিন্দম পল্লবীর বাড়িতে আসে না। তাই পল্লবী রেগে গিয়ে ছবিগুলো মিথিলাকে পাঠিয়ে দেয়। ছবিগুলো দেখে মিথিলা হতবাক হয়ে যায়। সেও আশ্রমে ঝুঁকে কাঁদতে থাকে। আজ তার জীবনের অনেক খুশির একটা দিন ছিল। আজই মিথিলা জানতে পেরেছে সে মা হতে চলেছে। আর এরকম একটা খুশির মুহূর্ত হঠাৎ করে বিষাদে পরিণত হয়। মিথিলা কিছুতেই নিজেকে সামলাতে পারে না। এই মুহূর্তে অনেক প্রশ্ন মিথিলার মাথায়। নিজের সমস্ত প্রশ্নের জবাব চাইতে মিথিলা সরাসরি চলে যায় শাওনের কোয়ার্টারে। মিথিলাকে দেখে অরিন্দম অনেক সারপ্রাইজড হয়ে যায়। মিথিলা কথা না বাড়িয়ে সরাসরি অরিন্দমকে জিজ্ঞেস করে, পল্লবীর সাথে কি চলছে তোমার? অরিন্দম হতভম্ব হয়ে যায়। সে কোনো জবাব দিতে পারছে না। মিথিলা অরিন্দম এবং পল্লবীর ছবিগুলো অরিন্দমকে দেখিয়ে বলে, এগুলো কি? এসবের মানে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সব কিছু ক্লিয়ার করো। অরিন্দম কোনো জবাব দিতে পারে না। মিথিলা অনবরত জিজ্ঞেস করতেই থাকে। তখন অরিন্দমকে বাঁচানোর জন্য শাওন এগিয়ে এসে বলে, আমি তোমাকে বুঝিয়ে বলছি কি হয়েছে। শাওন বলে, সেদিন আসলে কলেজ থেকে আমাদের সবাইকে পিকনিকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হয়েছিল। সবাই পিকনিক স্পটে পৌঁছানোর পর হঠাৎ করেই পল্লবী জোর করে অরিন্দমকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। যেহেতু কলেজটা ওদের, তাই পল্লবীকে মানাও করতে পারেনি অরিন্দম। ওই সময় কেউ একজন অরিন্দম এবং পল্লবীর ছবিগুলো তুলছিল। মিথিলা জিজ্ঞেস করে, এই ছবিগুলো পল্লবী আমাকে কেন পাঠালো? তখন শাওন বলে, আসলে অরিন্দম দেখতে অনেক হ্যান্ডসাম, তো তাই পল্লবী সহ কলেজের অসংখ্য মেয়ে অরিন্দমের উপর ক্রাশড। যেহেতু অরিন্দম বিবাহিত, তাই মেয়েরা হিংসা করে। পল্লবীও তোমাকে হিংসা করে ছবিগুলো তোমাকে পাঠিয়েছে। শাওন কোনো রকম ভুলভাল বুঝিয়ে মিথিলাকে শান্ত করে। মিথিলাও শাওনের কথা বিশ্বাস করে। সে অরিন্দমকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ আগেও অরিন্দমকে হারানোর ভয়ে পাগল প্রায় হয়ে যাচ্ছিল সে ভয়টা এখন আর নেই। ওই দিন মিথিলা বাড়ি ফিরে না গিয়ে অরিন্দমের সাথে কোয়ার্টারেই থেকে যায়। এদিকে পল্লবী ভাবছিল ছবিগুলো দেখার পর মিথিলা এবং অরিন্দমের সম্পর্ক একেবারে ভেঙে গেছে। তাই খুশি মনে সে নিজের ছোট ভাই শুভমকে সাথে নিয়ে রাতের বেলা ঘুরতে বের হয়। ওই সময় মুন্না পল্লবীকে কল করে জানায়, মিথিলা এখনো অবধি অরিন্দমের সাথে কোয়ার্টারেই আছে। কথাটা শুনে পল্লবী প্রচণ্ড ক্ষিপ্ত হয়। কিছুক্ষণ পর সে অরিন্দমকে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে দেখা না করতে আসো, আমি তাহলে সুইসাইড করব। মেসেজটা দেখে অরিন্দম চমকে ওঠে, সাথে একটা ভিডিও। ওই সময় মিথিলারও ঘুম ভেঙে যায়, তাই অরিন্দম ভিডিওটা দেখতে পারে না। মিথিলা অরিন্দমকে জিজ্ঞেস করে,
কি হয়েছে? অরিন্দম সত্যি যা মিথিলার কাছে গোপন করে বলে, কিছুই হয়নি, ওয়াশরুমে যাব। মিথিলা নিশ্চিত হয়ে ঘুমিয়ে পড়ে। অরিন্দম লুকিয়ে লুকিয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে ভিডিওটা প্লে করে। ভিডিওতে দেখা যায় পল্লবী একটা বিল্ডিংয়ের ছাদে উঠে একদম কিনারায় দাঁড়িয়ে অরিন্দমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে তোমার জন্য উপর থেকে লাফ দিতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয়? অরিন্দম ভালোভাবেই জানে পল্লবী একদম সাইকো টাইপের একটা মেয়ে, সে যে কোনো কিছু করতে পারে। তাই সে এক মুহূর্ত দেরি না করে পল্লবীকে খুঁজতে চলে যায়। সে সরাসরি পল্লবীর বাড়িতে গিয়ে পল্লবীকে ডাকতে শুরু করে। অরিন্দমের চিৎকার চেঁচামেচি শুনে প্রকাশ এবং রুমা বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? অরিন্দম বলে, সেটা আপনারা পল্লবীকেই জিজ্ঞেস করুন, কেন সেসব নাটক করছে। ওই সময় বাড়ির কাজের মহিলা বেরিয়ে এসে জানায় পল্লবী বাড়িতে নেই। কথা শুনে রুমা এবং প্রকাশ চিন্তিত হয়ে পড়ে। প্রকাশ উল্টো অরিন্দমকে জিজ্ঞেস করে, পল্লবী কোথায়? অরিন্দম বলে, আপনার তো অনেক ক্ষমতা, খুঁজে বের করুন না, কোথায় আছে আপনার ভাতিজি? প্রকাশ অরিন্দমের উপর রাগারাগি করে বলে, যেখান থেকে পারো পল্লবীকে নিয়ে এসো, যদি পল্লবীকে বাড়িতে ফিরিয়ে আসতে না পারো তাহলে তোমাকে আমি ছাড়ব না। অরিন্দম অত্যন্ত বিরক্ত হয়ে পল্লবীর বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে কোয়ার্টারে মিথিলার ঘুম ভেঙে গেলে সে পাশে অরিন্দমকে দেখতে না পেয়ে বুঝতে পারে অরিন্দম তার কাছ থেকে অনেক কিছুই গোপন করছে। মিথিলা শাওনের কাছে জানতে চায় আসলে অরিন্দমের কি হয়েছে, সে কি গোপন করছে। শাওন কোনো জবাব দিতে পারে না। শাওন বারবার অরিন্দমকে কল করতে থাকে, কিন্তু অরিন্দম কল রিসিভ করে না। অরিন্দম তখন হন্যে হয়ে পল্লবীকে খুঁজে বেড়ায়। এদিকে মিথিলা অরিন্দমের উপর রেগে গিয়ে ওই মুহূর্তেই কোয়ার্টার থেকে বেরিয়ে যায়। শাওন মিথিলাকে বারবার রিকোয়েস্ট করে যেন এত রাতে বাহিরে না যায়, কিন্তু মিথিলা শাওনের কোনো কথাই শোনে না। শাওন কোনো উপায় না পেয়ে অরিন্দমকে কল করতেই থাকে। একটা পর্যায়ে অরিন্দম কল রিসিভ করলে শাওন বলে, তুই কোথায় আছিস সেটা আমার জানার প্রয়োজন নেই। মিথিলা একা রেল স্টেশনে চলে গেছে, পারলে ট্রেন ছাড়ার আগে মিথিলার কাছে চলে যা। অরিন্দম এবার পল্লবীকে খোঁজা বাদ দিয়ে দ্রুত রেল স্টেশনের দিকে চলে যায়। পুরো রেল স্টেশনে অনেক খোঁজাখুঁজি করেও অরিন্দম মিথিলাকে কোথাও পায় না। এদিকে পরদিন সকালেই পল্লবী বাড়ি ফিরে এসে বিন্দাস তার কাজকর্ম করতে থাকে। এরই মাঝে রুমা এসে তাকে জিজ্ঞেস করে, এভাবে হুট করে কাউকে কিছু না জানিয়ে সারা রাত বাইরে থাকাটা কি ঠিক হলো? তবে পল্লবী তার কথার কোনো আনসার দেয় না। তখন রুমা তাকে জিজ্ঞেস করে, তুমি ছেলেটাকে অনেক বেশি ভালোবাসো তাই না? পল্লবী বলে, হ্যাঁ, অনেক বেশি। তখন রুমা বলে, ভালোবাসলে মনের ভেতর আগুন জ্বলে, কারো কারো আবার সে আগুনে নিজের হাতও পুড়ে যায়, কিন্তু ভেতরের আগুনটাকে যেভাবেই হোক বাইরে বের করে আনতে হয়। সেটা শুনে পল্লবী বলে ওঠে, তোমার মতো? তোমার মনের আগুন এতটাই তীব্র ছিল যে সে আগুনে আমি আজ পর্যন্ত চলে গেলাম, আমাকে অস্বস্তিতে পড়তে হলো। এই কথা শুনে রুমার মুখটা একদম কালো হয়ে যায়। আসলে একটা সময় রুমা পল্লবীর বাবা প্রণবকে ফেলে প্রকাশের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং প্রণব মারা যাওয়ার পরেও তাদের সেই সম্পর্ক বহাল থাকে। এই কারণে পল্লবী কখনোই তার মাকে পছন্দ করত না। রুমা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে ব্যাপারটা তেমন না, হয়তো পল্লবী এখনও তাকে ঠিকভাবে চিনতেই পারেনি। তখন পল্লবী বলে, আমি তোমাকে ঠিক ততটুকুই চিনি যতটুকু চিনলে তোমাকে অ্যাভয়েড করা যায়, আর আমার জন্য এটাই এনাফ। তাদের কথার মাঝেই পল্লবীর কাছে মুন্নার কল আসে। সে তাকে জানায় পাখি উড়ে যাচ্ছে। এটা শুনেই পল্লবী তৎক্ষণাৎ গাড়ি নিয়ে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অরিন্দম এবার পল্লবীকে খোঁজা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে মিথিলার খোঁজে, আর মুন্না এবং তার লোকেরা তাকে ফলো করছে। পল্লবীও গাড়ি নিয়ে তাদের কাছেই যাচ্ছিল। এরই মাঝে হঠাৎ একটা গাড়ি এসে পথ আটকায়। গাড়িটা সুনীলের। তাকে দেখে পল্লবী বলে, আমার এখন আজে বাজে কথা শোনার সময় নেই। সুনীল বলে, আমার মুন্নার ব্যাপারে কিছু কথা বলার আছে, শুনলে তোমারই উপকার হবে, এখন সময় হবে? সেটা শুনে পল্লবী থমকে যায়। ততক্ষণে মুন্না অরিন্দমের পথ আটকেছে। সে অরিন্দমকে পিস্তলের ভয় দেখিয়ে ধরে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু এবার আর অরিন্দম ভয় পায় না। সে কনফিডেন্সের সাথে মুন্নাকে বলে, আজকে গুলি চালিয়েই দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুন্না তার কনফিডেন্স দেখে একটু অবাক হয়। এমন সময় পল্লবী তাকে ফোন করে বলে, তুমি অরিন্দমকে ছাড়ো, আগে নিজে বাঁচো। কথা শুনে মুন্না অরিন্দমকে রেখে সেখান থেকে চলে যায়, আর অরিন্দম তখন সোজা চলে যায় বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে দেখে মিথিলা নেই। অরিন্দম তখন খুব টেনশনে পড়ে যায়। সে পল্লবীকে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে বলা হয়েছিল, এখন তোমার এসব বন্ধ হওয়া উচিত। এখন আমি নিজের জীবনের ভয়টাও করছি না, সেটা তো মুন্নার কাছ থেকে এতক্ষণে জেনে গেছো নিশ্চয়ই। তবে মিথিলার যদি কিছু হয়, আমি তোমাকে কখনোই মাফ করব না। পল্লবী চুপচাপ কথাগুলো শুনতে থাকে, তবে কোনো রকম রিয়্যাক্ট করে না। এরপর অরিন্দম আবারও মিথিলার খোঁজে বেরিয়ে পড়ে। অলি গলি পাড়া মহল্লা কোনো কিছুই বাদ রাখে না সে। তবে মিথিলার কোনো খোঁজ নেই। নিজের প্রতি ভীষণ রাগ হয় তার। হাতের কাছে একটা পিস্তল থাকলে হয়তো আজ অনেক মানুষ খুন হয়ে যেত, আর শেষ গুলিটা সে নিজের জন্যই বাঁচিয়ে রাখত। এসব কথা ভাবতে ভাবতেই সে থানায় যায়। সেখানে মিথিলাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। আসলে থানার ইন্সপেক্টরই মিথিলার কাছ থেকে জোর করে অরিন্দমের নম্বর নিয়ে তাকে খবর পাঠিয়েছে।
তবে মিথিলা সেখানে কিভাবে পৌঁছলো এটাই অরিন্দম বুঝতে পারছে না। তখন ইন্সপেক্টর তাকে জানায় মিথিলাকে একটা বাড়ির সামনে থেকে পুলিশরা উদ্ধার করেছে। এত রাতে বউকে এমন বেপরোয়াভাবে বাইরে বেরোতে দেওয়ার কারণে ইন্সপেক্টর অরিন্দমকে অনেক বকাঝোকা করে, কারণ কলকাতার অবস্থা তো ভালো না, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। অরিন্দম তাকে কিছু বলতেই যাবে তার আগেই মিথিলা রাগ করে উঠে সেখান থেকে হাঁটা শুরু করে। তখন অরিন্দমও তার পেছন পেছন আসে। ওদিকে মুন্না চলে যায় সুনীলের কাছে শেল্টার নিতে। পল্লবী তাকে সেখানে যেতে বলেছিল। আসলে পুলিশের ওয়ান্টেড লিস্টে তার নাম উঠে গেছে, তাই এখন মুন্নার বাইরে থাকাটা মোটেও সেফ না। সুনীল তাকে একটা নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা করে দেয় এবং সেই সাথে তার গ্রুপের একজনকে বিপদে আপদে সাহায্য করার জন্য মুন্নার সাথে রেখে দেয়। এদিকে অরিন্দম মিথিলাকে জিজ্ঞেস করে সে এত রাতে তাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কেন। তখন মিথিলাও বলে দেয়, তোমার কাছ থেকেই তো শিখেছি, তুমি যেমন মাঝরাতে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমিও সেটাই করেছি। অরিন্দম তাকে কিছু বোঝাতেই যাবে, এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সেটা শুনে মিথিলা বলে, তাড়াতাড়ি ফোনটা রিসিভ করো। কিন্তু অরিন্দমের ফোনটা বের করার সাহস হচ্ছে না। তখন মিথিলা বলে, কি হয়েছে, ভয় নাকি লজ্জা? অরিন্দম তাকে বলে, তুমি ভুল বুঝছো, নিশ্চয়ই শাওন ফোন করেছে। মিথিলা তখন রাগে অরিন্দমের পকেট থেকে ফোনটা বের করে দেখে শাওন নয় বরং পল্লবী। সেটা দেখে অরিন্দম ভীষণ ঘাবড়ে যায়। সে মিথিলাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে ব্যাপারটা তেমন না। মিথিলা তাকে বিশ্বাস করতে পারে না, কিন্তু এরকম একটা ঘটনার পর আসলে কোনো মেয়েই তো তার স্বামীকে বিশ্বাস করতে পারবে না। তাই মিথিলাও তাকে বিশ্বাস না করে সেখান থেকে চলে যেতে বলে। অরিন্দম তখন ভয়ে ভয়ে পল্লবীর কলটা রিসিভ করলে পল্লবী বলে, তুমি নিজের ইচ্ছায় গিয়েছো ঠিকই, কিন্তু আসবে আমার ইচ্ছায়। তবে অরিন্দম তার কথায় পাত্তা দেয় না। তখন পল্লবী তার মোবাইলে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যাচ্ছে পল্লবীর লোকেরা শাওনকে তুলে নিয়ে গেছে এবং তাকে বেঁধে তার গায়ে কেরোসিন ঢালছে। শাওন তাদের কাছে জীবন ভিক্ষা চেয়ে আর্তনাদ করছে। এই সিচুয়েশনে অরিন্দম আর শান্ত থাকতে পারে না। সে পল্লবীকে জানিয়ে দেয় সে কলকাতা ফিরছে, তবে শাওনের যেন কোনো ক্ষতি না হয়। ভয়ঙ্কর একটা টানাপোড়েনের মধ্যে পড়ে যায় সে। একদিকে মিথিলা, অন্যদিকে তার মাঝে বন্ধু শাওন। কোনো দিকটাই সে ঠিকভাবে সামলাতে পারছে না। ওদিকে মিথিলা যেহেতু পুরো ঘটনা জানতো না, তাই তার মনের মধ্যে অরিন্দমকে নিয়ে নানা কথা ঘুরপাক খায়। ভালোবাসার মানুষটার উপর ঘৃণা আসে তার। অরিন্দমকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখে মিথিলার আগে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। অরিন্দমের কিছুই করার ছিল না, সে বাধ্য হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে সকাল। যাওয়ার সাথে সাথেই পল্লবী তাকে নিয়ে যায় তার পরিচিত একজন উকিলের কাছে। অরিন্দম তাকে বারবার শাওনের ব্যাপারে জিজ্ঞেস করে, সাথে এটাও জিজ্ঞেস করে যে তার উকিলের অফিসে কি করছে, কিন্তু মিথিলা কোনো কথার ঠিকঠাক উত্তর দেয় না। এর মাঝে উকিল এসে পল্লবীকে হঠাৎ করে এভাবে আসার কারণ জিজ্ঞেস করলে সে বলে যে সে একটা মিউচুয়াল ডিভোর্স করাতে চায়। উকিল একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কার ডিভোর্স? মিথিলা তখন মুচকে হেসে অরিন্দমের দিকে তাকায়। সেটা দেখে অরিন্দমের মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ পল্লবী চাচ্ছিল অরিন্দম মিথিলাকে ডিভোর্স দিয়ে দিক, কিন্তু অরিন্দম তো কোনোভাবেই সেটা করবে না। তাই সে রাগের মাথায় সেখান থেকে উঠে চলে যায়। আরেকদিকে প্রকাশ চলে যায় পুলিশ অফিসারের সঙ্গে একটা ডিল করতে। সে ইন্সপেক্টরকে জানায় যে সে পুলিশের ওয়ান্টেড ক্রিমিনাল মুন্নাকে তার হাতে তুলে দেবে। এতে সুনামের পাশাপাশি ইন্সপেক্টর প্রমোশন এবং মেডেলও পাবে। তবে তার জন্য তাকে প্রকাশের একটা কাজ করতে হবে, বেশি কিছু না। প্রকাশ একটা কাজের প্ল্যানিং করছে, কাজটা শেষ হওয়া পর্যন্ত ইন্সপেক্টরকে শান্ত থাকতে হবে। সে কোনো রকম অ্যাকশন নিতে পারবে না, শুধু বসে বসে তামাশা দেখবে। কাজটা শেষ হয়ে গেলে সে শুধুমাত্র মুন্নাকেই নয়, তার যাকে যাকে প্রয়োজন সবাইকে ধরতে পারবে। ইন্সপেক্টরের কাছে অফারটা বেশ ভালোই লাগে, তাই সে প্রকাশের কথায় রাজি হয়ে যায়। তবে প্রকাশ তাকে সতর্ক করে দেয় যে এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, বিশেষ করে রুমা। ইন্সপেক্টর তার এই কথাটাও মেনে নেয়। পরদিন সকালে অরিন্দম প্রতিদিনকার মতো কলেজে গেলে পল্লবী হ্যাংলার মতো তাকে ফলো করতে থাকে। অরিন্দম বিষয়টা বুঝতে পারছিল, কিন্তু তার আসলে কিছুই করার নেই। তাদের দুজনকে একসাথে দেখে অন্যান্য স্টুডেন্টরা নানা ধরনের বাজে কথা বলে। একটা পর্যায়ে অরিন্দম রেগে গিয়ে তাদেরকে বকাঝকা করলে ছেলে মেয়েগুলো আরও বেশি বাজে কথা বলতে থাকে। অরিন্দম তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। যেহেতু এই সব কিছু পল্লবীর জন্যই হয়েছে, তাই সে সবার সামনে পল্লবীর গালে কষে একটা চড় বসিয়ে দেয়। সেটা দেখে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যাপারটা পল্লবীর কাছে খুব খারাপ লাগে, তবে সে তৎক্ষণাৎ কোনো রিয়্যাক্ট করে না। এতক্ষণ তো আমরা জেনেই গেছি সে ঠান্ডা মাথায় আঘাত করার মানুষ, তবে এবার সে কী করতে চলেছে এটাই দেখার পালা। এদিকে পল্লবীকে চড় মারার কথাটা জানতে পেরে প্রকাশরা ভীষণ রেগে যায়। সে অরিন্দমকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পল্লবী পৌঁছে যায় মিথিলার কাছে। তাকে দেখে মিথিলা বেশ অবাক হয়। মিথিলা তার নম্বরটা ব্লক করে রেখেছিল। পল্লবী সেটার কারণ জিজ্ঞেস করলে মিথিলা কোনো উত্তর দেয় না, উল্টো তাকে জিজ্ঞেস করে, তুমি অরিন্দমকে ভালোবাসো তাই না? পল্লবী বলে, হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি।
ও আমার জীবনে না আসলে আমি ভালোবাসার আসল মানেটাই বুঝতাম না। ভীষণ একা হয়ে পড়েছিলাম। অরিন্দমই আমাকে শিখিয়েছে কিভাবে একটা মানুষকে আদর সোহাগ দিয়ে তাকে বিশ্বাস করে যত্ন করে ভালোবাসতে হয়। কথাগুলো শুনে মিথিলার খুব কষ্ট হচ্ছিল। তবুও সে নিজেকে সামলে পল্লবীকে বলে, অরিন্দম কখনো তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে? কখনো তোমাকে হারিয়ে ফেলার ভয়ে হুন্নে হয়ে খুঁজেছে? কখনো তোমাকে অবহেলা করেছে, কষ্ট দিয়েছে তোমাকে? যে ভালোবাসে সে কিন্তু কষ্টও দেয়, তার মানে এই না যে ভালোবাসা শেষ হয়ে গেছে। এতটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। তবে পল্লবী তার কথার কোনো উত্তরই দেয় না। সে শুধু মনে মনে হাসতে থাকে, কারণ অরিন্দম সত্যিই তার জন্যই সব কিছুই করেছে। তবে অরিন্দম ওদিকে সায়নকে জোর গলায় বলতে থাকে, আমি পল্লবীকে ভালোবাসি না, আমি শুধুমাত্র মিথিলাকে ভালোবাসি। তখন সায়ন তাকে জিজ্ঞেস করে, তাহলে মেয়েটার সুইসাইড করার কথা শুনে মাঝরাতে তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলি কেন? শাওনের কথায় অরিন্দম বিরক্ত হয়ে যায়। তখন শাওন বলে ওঠে, তুই যে কথাগুলো বলছিস সেগুলো তুই নিজে শুনতে পাস। তুই আসলে দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিস, আর তাই আজ তোর এমন ভরাজুবি। এই কথা বলে শাওন সেখান থেকে চলে যায়। অরিন্দম তখন আর বলার মতো কিছুই পায় না, কারণ সে জানতো কোথাও না কোথাও শাওনের কথাগুলো সত্যি। সে আসলে এক অদ্ভুত দোটানায় পড়ে গেছে। তবে সেটা নিশ্চিত যে তার কাছে মিথিলার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ না। কিন্তু এখন সে কি করবে সেটাই বেচারা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে তার কাছে পল্লবীর একটা ভয়েস মেসেজ আসে। পল্লবী যে কথাগুলো মিথিলাকে বলেছিল সেগুলোই সে আবার রেকর্ড করে নিয়েছে। কথাগুলো শুনে অরিন্দম বুঝে যায় এবার মিথিলাকে বোঝানো আরও বেশি কষ্টকর হয়ে যাবে। তবুও সে বারবার মিথিলাকে ফোন করতে থাকে, কিন্তু মিথিলা কলটা রিসিভ করে না। একটা পর্যায়ে সে ফোনটা বন্ধ করে তার সিমটা খুলে রেখে দেয়। অরিন্দমের মা সেটা লক্ষ্য করে এ ব্যাপারে জানতে চাইলে মিথিলা তাকে জানায় তাদের ছোটোখাটো একটা ঝগড়া হয়েছে, তবে ঝগড়ার বিষয়বস্তু তাকে বলে না। শুধু জিজ্ঞেস করে, আচ্ছা মা, আমি যদি নতুন করে সাজি তাহলে তোমার কেমন লাগবে? কথাটা শুনে তার শাশুড়ি বেশ অবাক হয়। এদিকে অরিন্দম আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না, ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। তাই সে উদাস মনে নদীর মাঝে একটা নৌকায় উঠে দাঁড়িয়ে থাকে। পল্লবীর লোকেরা তখনও তাকে আড়াল থেকে ফলো করছিল এবং প্রতিনিয়ত আপডেট জানাচ্ছিল। অরিন্দমের অবস্থার কথা শুনে পল্লবী ছুটে চলে আসে তার কাছে। অরিন্দম তাকে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীতে ঝাঁপ দেয়। সেটা দেখে পল্লবী ভীষণ ঘাবড়ে যায়, সেই সাথে খুব কষ্টও পায়। সে ভেবেছিল অরিন্দম হয়তো সাঁতার জানে, কিন্তু যখন তাকে ডুবে যেতে দেখে তখন আর পল্লবী শান্ত থাকতে পারে না। সে নিজেই অরিন্দমকে বাঁচিয়ে ডাঙায় তুলে আনে। এরপর জিজ্ঞেস করে, তুমি যখন সাঁতার জানো না তাহলে নদীতে ঝাঁপ দিতে গেলে কেন? অরিন্দম তখন হাঁপাতে হাঁপাতে বলে, ভালোই তো হতো, আমার কারণেই যেহেতু সব হচ্ছে, আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হবে। তার কথা শুনে পল্লবী খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর অরিন্দমকে কোনো মতে সামলে গঙ্গার ঘাটে একটা মন্দিরের সামনে নিয়ে বসায়। অরিন্দম সেখানে বসে চা খাচ্ছিল। এর মাঝে হঠাৎ সে দেখতে পায় পল্লবী একটা সুন্দর লাল শাড়ি পরে তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে অরিন্দম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার চোখের সামনে মিথিলার চেহারাটা ভেসে ওঠে। পল্লবী একদম মিথিলার মতো করেই সেজেছিল। সে ভেবেছিল এভাবে হয়তো অরিন্দমের মনে সে একটু জায়গা করে নিতে পারবে। অন্যদিকে মিথিলা সেলুনে গিয়ে তার হেয়ার স্টাইল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে ফেলে। তার মনে হচ্ছিল তার হাজব্যান্ড শহরে গিয়ে মডার্ন মেয়েদেরকে দেখে মোহিত হয়েছে, তাই এখন আর সাদামাটা বউ তার ভালো লাগে না, যে কারণে সে নিজেও মডার্ন বেশভূষা ধারণ করে। আসলে সমস্যাটা কি জানেন, মানুষ কখনোই নিজেকে নিয়ে স্যাটিসফাইড হতে পারে না, আর এ কারণেই তাদের মধ্যে ইনসিকিউরিটির মাত্রা বাড়তে থাকে। যাই হোক, পল্লবী নিজের ভুল বুঝতে পারে। সে অরিন্দমকে বলে, একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, সেটা তোমার আর মিথিলার সম্পর্কটা না দেখলে বুঝতাম না। তার কথা শুনে অরিন্দমের মনটা একটু নরম হয়। তখন পল্লবী তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার কাঁধে একটু মাথা রাখলে কি তুমি খুব বেশি রাগ করবে? অরিন্দম তার কথার কোনো উত্তর দেয় না। তবুও পল্লবী তার কাঁধে মাথা রেখে বলে, তোমাকে তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। সেটা শুনে অরিন্দম আবারও বিরক্ত হয়ে যায়। সে ভাবতে থাকে আবার না জানি কোন ঝামেলায় পড়তে চলেছে। তবে ছবিটা দেখে সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেটা মিথিলার প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা পল্লবীর কাছে কিভাবে আসলো? আসলে সেদিন সে যখন মিথিলার সাথে দেখা করতে গিয়েছিল তখন মিথিলা ডক্টর দেখিয়ে বাড়ি ফিরছিল। পল্লবী সেটা দেখতে পেয়ে খুব কৌশলে হসপিটালের নাম এবং পেশেন্ট ডিটেলসের ছবি তুলে নেয়, আর তারপর হসপিটাল থেকে মিথিলার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে। তবে খবরটা পেয়ে অরিন্দম যতটা খুশি হয় তার থেকে অনেক বেশি কষ্ট পায়। তার এটা ভেবে আক্ষেপ হচ্ছিল যে মিথিলার কাছে সে এতটাই ছোট হয়ে গেছে যে সে অরিন্দমকে বাবা হওয়ার সুখবরটাও জানানোর প্রয়োজন মনে করেনি। তবে পল্লবী এতটাও ছোট মনের ছিল না যে সে একজন বাবাকে তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তাই সে অরিন্দমের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় হঠাৎ করে একদল গুন্ডা তাকে কিডন্যাপ করে নিয়ে যায়
এদিকে অরিন্দমের কাছে মিথিলার ডক্টরের কল আসে। সে মিথিলার অবর্তমানে অরিন্দমকে ফোন করে জানায় যে মিথিলা তার বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছে। কথাটা শুনে অরিন্দমের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দৌড়ে চলে যায় হসপিটালে মিথিলার কাছে। মিথিলার ডিসিশনে সে ভীষণ রেগেছিল। সে জিজ্ঞেস করে, তোমাকে এত বড় ডিসিশন নেওয়ার সাহস কে দিল? নাকি এখন থেকে তুমি নিজেই সবকিছু ঠিক করবে বলে ভেবে রেখেছ? মিথিলা তার কথার কোনো উত্তর দেয় না, বরং তাকে দেখে সে আরও বেশি রেগে যায়। অরিন্দম তাকে বোঝানোর চেষ্টা করে যে বিষয়গুলো সে যেমনভাবে নিচ্ছে আসলে তেমন না, কিন্তু মিথিলা তার কথা মানতে চায় না। সে বলে ওঠে, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি কিভাবে জানবো? তুমি তো আমাকে কখনোই কিছু জানানোর প্রয়োজন মনে করনি, তাই আমিও এখন থেকে নিজের ডিসিশন নিজেই নেব বলে ঠিক করেছি। আমি এমন একটা পরিবারে আমার সন্তানকে আনতে চাই না যেখানে বাচ্চার বাবা বাড়িতে বউ আর বাইরে গার্লফ্রেন্ড ফেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। অরিন্দম তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আসলে মিথিলা বেচারাই বা কী করবে? তার উপর দিয়েও তো কম ধকল যায়নি। একদিকে প্রেগনেন্সি, অন্যদিকে অসুস্থ শাশুড়ির দেখাশোনা, তার কেমোথেরাপির ব্যবস্থা করা, সংসার সামলানো, সবটা তো তাকে একাই দেখতে হয়েছে। আর অন্যদিকে সেই সুযোগে তার হাজব্যান্ড বাইরে একটা গার্লফ্রেন্ড পটিয়ে নিয়েছে। এর থেকে কষ্টের ব্যাপার একটা মেয়ের কাছে আর কী বা হতে পারে? সে রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন অরিন্দম তাকে বাধা দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি এখন চাইলেও তোমাকে আর আমার পরিস্থিতি বোঝাতে পারছি না, তবে তোমাকে এতটুকু রিকোয়েস্ট করবো যে তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। আর যদি না পারি তখন তুমি যে ডিসিশন নেবে সেটা আমি মাথা পেতে নেব, তবে আমাকে মাত্র কয়েকটা দিন সময় দাও। তার আকুতি মিনতি দেখে মিথিলার মন গলে যায়। এরপর তারা হসপিটাল থেকে বাড়িতে আসে। তবে ফেরার সাথে সাথেই অরিন্দমের ফোনে একটা কল আসে। তাকে একটা ভিডিও পাঠিয়ে সেটা চেক করতে বলা হয় এবং তাকে দ্রুত তাদের পাঠানো অ্যাড্রেসে মুন্নাকে নিয়ে পৌঁছাতে বলা হয়। অরিন্দম কৌতূহলবশত ভিডিওটা ওপেন করলে দেখতে পায় কিডন্যাপাররা পল্লবীকে টর্চার করছে। এটা দেখে মিথিলাও এবার বেশ ঘাবড়ে যায়, তবে অরিন্দম এবার আর কোনো রিয়্যাক্ট করে না। মিথিলা তাকে বলে, ওরা যদি পল্লবীর কোনো ক্ষতি করে দেয়? অরিন্দম বলে, দিলে দিক, আমি আর এসবের মধ্যে নেই। সে মিথিলাকে পুরো ঘটনা খুলে বলে। তাকে জানায় কিভাবে পল্লবী দিনের পর দিন তাকে ভালোবাসার নামে অত্যাচার করেছে, তাকে একবারে হয়রান করে রেখেছে। সে চাকরি ছেড়ে দিয়েও চলে আসতে চেয়েছিল। তখন আবার মিথিলা তাকে বুঝিয়েছিল যে এরকম একটা পরিস্থিতিতে চাকরি ছেড়ে দিয়ে আসলে সব খরচ সামলানোটা অনেক কষ্টকর হয়ে যাবে। তখন মিথিলার নিজের উপরই রাগ হতে থাকে, কিন্তু সেও তো কিছু জানতো না, কি আর করার। ওদিকে ইন্সপেক্টর প্রকাশের সামনে বসে ওয়েট করছিল। কিছুক্ষণ পর প্রকাশের অর্ডার পেয়ে ইন্সপেক্টর কিডন্যাপিংয়ের স্পটে পৌঁছে যায়, অর্থাৎ এই কিডন্যাপিংটা প্রকাশই করিয়েছে। ইন্সপেক্টর চলে যাওয়ার পর সে অরিন্দমকে ফোন করে পল্লবীর ব্যাপারে জেরা করতে থাকে। সে আসলে পল্লবীর কিডন্যাপিংয়ের কেসে অরিন্দমকে ফাঁসাতে চায়। তো সে অরিন্দমকে হুমকি দেয় যে অরিন্দম যদি দ্রুত পল্লবীকে খুঁজে বের করতে না পারে তাহলে প্রকাশ তার জীবন ধ্বংস করে দেবে। এই কথাটা শুনে অরিন্দম ভীষণ ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি কলটা কেটে দিয়ে হন্তদন্ত হয়ে মিথিলা আর তার মাকে ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে, যাতে তারা এখনই সেখান থেকে পালিয়ে যেতে পারে। মিথিলা তখন তাকে বোঝায় যে এভাবে পালিয়ে গেলে তারা কখনোই পল্লবীর হাত থেকে বাঁচতে পারবে না। তারা যেখানেই যাক পল্লবীরা তাদের খুঁজে বের করবেই। কিন্তু অরিন্দমের কাছেও তো আর কোনো উপায় নেই। তখন মিথিলা বলে, আমি যেমনটা বলছি এবার থেকে তুমি তেমনটাই করো। তবে সে কী বলেছিল তা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। অন্যদিকে রুমা আড়াল থেকে প্রকাশের সব কথা শুনে বুঝে যায় সেই পল্লবীকে কিডন্যাপ করিয়ে তাকে মারার প্ল্যানিং করছে, যাতে তার রাজত্ব ভোগে কেউ বাধা হয়ে না দাঁড়ায়। রুমা কোনোভাবেই এই বিষয়টা মানতে পারে না। সে গিয়ে প্রকাশকে জেরা করতে শুরু করে। প্রকাশ তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করলে রুমা গিয়ে তার পিস্তলটা বের করে প্রকাশের উপর গুলি চালানোর চেষ্টা করে। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। একটা পর্যায়ে পিস্তলটা মাটিতে পড়ে গেলে রুমা যখন সেটা তুলতে যায় তখনই প্রকাশ সুযোগ বুঝে একটা ভারী জিনিস দিয়ে রুমার মাথায় আঘাত করে, আর তাতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এরই মাঝে মুন্নারা কিডন্যাপিংয়ের খবর পেয়ে পল্লবীকে বাঁচাতে যায়। তবে সেখানে যাওয়া মাত্রই প্রকাশের লোকেরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। তারাও আড়াল থেকে ওই লোকগুলোর উপর গুলি চালাতে থাকে। তার মাঝেই সুযোগ বুঝে মুন্না একটা ছুরি পল্লবীর দিকে এগিয়ে দেয়, যাতে সে ছুরিটা দিয়ে তার হাতের বাঁধন কেটে সেখান থেকে পালাতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ছুরিটা তার থেকে একটু দূরে গিয়ে পড়েছিল, তাই সে ছুরি পর্যন্ত পৌঁছাতে পারছিল না। মুন্না তখন বাইরে বেরিয়ে বিপরীত পক্ষের একজনকে জিম্মি করে অন্যদেরকে পল্লবীর হাতের বাঁধন খুলে দিতে বলে। কিন্তু লোকগুলো উল্টো পল্লবীর গলায় ছুরি বসিয়ে মুন্নাদেরকে দুর্বল করে দেয়। ভেতরে দুই পক্ষের তুমুল যুদ্ধ হয়, আর বাইরে দাঁড়িয়ে ইন্সপেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট মজা নেয়। এমন সময় তারা দেখতে পায় অরিন্দম সেখানে আসে। সে একটা বড় লোহার রড নিয়ে ওই লোকগুলোকে পেটাতে শুরু করে। সবাইকে দুর্বল করে দিয়ে সে পল্লবীর হাতের বাঁধন খুলতে চলে যায়, কিন্তু তখনই হঠাৎ একটা গুন্ডা গিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। পল্লবী এটা দেখে আঁতকে ওঠে। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে অরিন্দমের সেন্স ফেরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
এরই মাঝে পুলিশরাও সেখানে এসে গুন্ডাদেরকে ধরার জন্য গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের গোলাগুলিতে আনফর্চুনেটলি একটা গুলি এসে লাগে পল্লবীর গায়ে, আর সে মৃত্যুর কোলে ঝুলে পড়ে। এরপর আমাদেরকে পল্লবীর বাবার মৃত্যুর ঘটনা দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছিল সম্পত্তি আর পাওয়ারের লোভে প্রকাশ নিজেই তার বড় ভাইকে কিডন্যাপ করিয়ে এনে খুন করেছে, ঠিক যেমনটা আজ পল্লবীর সাথে হয়েছে। আর পল্লবীর মা অর্থাৎ রুমাও প্রকাশের প্রেমে অন্ধ হয়ে তার সঙ্গ দিয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো বিষয়টা কেউ একজন আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নেয়। তবে লোকটা কে ছিল তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, পরদিন সকালেই পুলিশ পল্লবীর কিডন্যাপিং এবং মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য প্রকাশের বাড়িতে আসে। তবে সেখানে এসে তারা জানতে পারে রুমাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে প্রকাশের কাছে জানতে চাইলে সে পুরো বিষয়টাই অবহেলা করে কাটিয়ে দিতে চায়। তখন পুলিশ লোকটা বলে, আপনার পরিবারের কেউ কিডন্যাপ হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ গায়েব হচ্ছে, আর আপনি কোনো কিছুই জানতে পারছেন না। ব্যাপারটা অদ্ভুত না? প্রপার্টি এবং বিজনেসের সব দায়িত্ব তো এখন আপনি পেয়ে গেছেন, আপনার তো এখন সোনায় সোহাগা অবস্থা। সেটা শুনে প্রকাশের উকিল বলে, আপনাদের কাছে কি কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে? তাহলে আপনারা কিসের ভিত্তিতে এসে আমার মক্কেলকে এভাবে জেরা করছেন? তখন পুলিশ একটু হেসে বলে, কমপ্লেন করা হয়েছে বলেই তো এসেছি। সেটা শুনে প্রকাশ এবং উকিল দুজনেই অবাক হয়। ঠিক সে সময় শুভম এসে বলে, কমপ্লেন আমি করেছি। প্রকাশ কিছু বুঝে ওঠার আগেই পল্লবী, অরিন্দম এবং মুন্না তার সামনে এসে দাঁড়ায়। তাদেরকে দেখে প্রকাশ একেবারে শকড হয়ে যায়। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তখনই আসল রহস্য আসে। মূলত সে যখন গোপনে গোপনে ওই ইন্সপেক্টরের সাথে মিলে পল্লবীকে কিডন্যাপ করার প্ল্যানিং করছিল, তখন পল্লবীর লোকেরা উল্টো তাদের উপর নজর রাখছিল। এত বছর একসাথে থাকার পরেও প্রকাশ বুঝতে পারেনি পল্লবী কী জিনিস। প্রকাশ যদি ডালে ডালে চলে, তাহলে পল্লবী চলে পাতায় পাতায়। সে খুব কৌশলে ওই ইন্সপেক্টরকে আলাদা ডেকে পাঠিয়ে তাকে আরও মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেয়। সেই সাথে তাকে প্রকাশের সব দুর্নীতির তথ্য প্রমাণ দিয়ে দেবে বলেও আশ্বস্ত করে। ইন্সপেক্টর তখন কৌতূহলবশত জানতে চায় এসবের বদলে পল্লবীর কী চাই। পল্লবী বলে, মুন্নাকে ছেড়ে দিতে হবে আর তার 7 খুন মাফ বলে মনে করতে হবে। ইন্সপেক্টর তখন তার কথা মেনে নেয় এবং তাকে প্রকাশের সব প্ল্যানিং জানিয়ে দেয়। তবে পল্লবী তাকে প্রকাশের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে বলে। অর্থাৎ এখন পর্যন্ত প্রকাশ যা কিছু করেছে তার সবটাই পল্লবীর জানা এবং তার প্ল্যান অনুযায়ী হয়েছে। শুধু এর মধ্যে অরিন্দমের ঢুকে পড়াটা কাকতালীয় ছিল। তো ইন্সপেক্টর পল্লবীদেরকে সেখানে রেখে প্রকাশ এবং তার সাঙ্গপাঙ্গদেরকে ধরে নিয়ে যায়। আজ পর্যন্ত সে যে পরিমাণ দুর্নীতি করেছে তাতে খুব সহজে ছাড় পাওয়ার কোনো উপায় নেই তার। এরপর পল্লবী তার লোকদেরকে অর্ডার দেয় যত দ্রুত সম্ভব তার মাকে তার সামনে এনে হাজির করতে। তখন জানা যায় রুমাও মারা যায়নি, সে হসপিটালে অ্যাডমিট। মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পল্লবী তাকে বিজনেসের দায়িত্ব দিয়ে দেয় আর নিজে অরিন্দমের সেবায় ব্যস্ত হয়ে পড়ে। সেদিন অরিন্দমকে নিজের জন্য প্রাণের ঝুঁকি নিতে দেখে তার মনে দমিয়ে রাখা ভালোবাসাটা আবারও জেগে ওঠে। তারা দুজন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু তাহলে মিথিলার কি হবে? এখানে এই গল্পের সর্বশেষ রহস্য ফাঁস হয়। সেদিন মিথিলা অরিন্দমকে এই বুদ্ধিটাই দিয়েছিল যে সে যেন এবার পল্লবীকে বাঁচিয়ে এনে তার সাথে ভালোবাসার নাটক শুরু করে, কারণ তারা জানত পল্লবীর হাত থেকে পালিয়ে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। শুধু তাই নয়, তারা দুজন ডিভোর্স পিটিশনাল ফাইল করে দেয়। সেই সাথে পল্লবীকে এটাও জানিয়ে দেয় যে তারা বাচ্চাটাকেও নষ্ট করে ফেলার ডিসিশন নিয়েছে। সেটা শুনে পল্লবী তো খুশিতে আত্মহারা হয়ে যায়। যেহেতু পিটিশন ফাইল করার পর ডিভোর্স হওয়ার আগে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় পাওয়া যায়, সেই সময়টা তারা পল্লবীর বিশ্বাস অর্জন এবং নিজেদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে কাজে লাগাতে পারবে। সেই প্ল্যান অনুযায়ী অরিন্দম পল্লবীকে ব্যস্ত রাখতে শুরু করে আর মিথিলা নিজেদের জন্য সেফ জায়গা খোঁজার কাজে লেগে পড়ে। পল্লবী সবকিছুকে সত্যি ভেবে অরিন্দমের সাথে নতুন করে স্বপ্ন সাজাতে শুরু করে, কিন্তু সে জানত না তার এই স্বপ্ন অচিরেই ভাঙতে চলেছে। হঠাৎ করে একদিন অরিন্দমকে ফোনে কথা বলতে শুনে তার মনে একটু সন্দেহ হয়। সে খোঁজ নিয়ে জানতে পারে মিথিলার সাথে এখনও অরিন্দমের সম্পর্ক আছে। এরপর সে মুন্নাকে মিথিলার ডাক্তারের কাছে পাঠিয়ে এটা কনফার্ম করে নেয় যে মিথিলা এখনও প্রেগনেন্ট। তখন সে অরিন্দমের সব চালাকি বুঝে যায়। তবে দ্বিতীয়বারের মতো ধোঁকা খেয়ে চুপচাপ মেনে নেওয়ার মতো মেয়ে তো সে না। তাই প্রতিশোধ নেওয়ার জন্য অরিন্দম এবং মিথিলা দুজনের পেছনে লোক লাগিয়ে দেয়। অরিন্দম যখন মিথিলাকে নিয়ে ফাইনালি সেখান থেকে পালানোর উদ্দেশ্যে রওনা হয়, তখন ওই লোকগুলো তার উপর গুলি চালাতে শুরু করে। সেটা দেখে অরিন্দম বুঝে যায় সে পল্লবীর কাছে ধরা পড়ে গেছে। তার মানে এখন মিথিলাও বিপদে পড়বে। সে দ্রুত মিথিলাকে ফোন করে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। একটা ট্রাক এসে তার ট্যাক্সিটা দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। অরিন্দম কোনো মতে পল্লবীর লোকদের হাত থেকে বেঁচে মিথিলার কাছে গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। অরিন্দম তখন হাউমাউ করে কাঁদতে থাকে। সে দ্রুত মিথিলাকে নিয়ে হসপিটালে যায়, তবে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বেচারি কোমায় চলে যায়।
অরিন্দমের মা এখনও আসল ঘটনা জানে না, কিন্তু তার বিশ্বাস ছিল তার ছেলে এখনও অমানুষ হয়নি, তাই সে চুপচাপ সব দেখতে থাকে। ওদিকে পল্লবী মুন্নাকে সুনীলের কাছে পাঠিয়ে দেয়। তখন জানা যায় প্রণবের মৃত্যুর ওই ভিডিওটা সেদিন সুনীলই রেকর্ড করেছিল, আর সেটা দেখে সে প্রকাশ আর রোমাকে ব্ল্যাকমেল করত। মুন্না তার কাছ থেকে জোর জবরদস্তি করে ভিডিওটা কালেক্ট করে পল্লবীকে পাঠায়। পল্লবী ভিডিওটা দেখে পাগলের মতো কাঁদতে থাকে। এসবের মাঝে কখন সকাল হয়ে যায় সে টেরও পায় না। এরপর সে হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। শুভম তার সামনে এসে দাঁড়ালে পল্লবীর হাত থেকে ফোনটা পড়ে যায়। বাইরে বেরিয়ে সে তার মাকে দেখতে পায়, কিন্তু তাকেও অ্যাভয়েড করে পল্লবী উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে যায়। শুভম তখন কৌতূহলবশত ফোনটা তুলে নিয়ে ভিডিও চেক করতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবা এতটা ভয়ঙ্কর হতে পারে। ওদিকে অরিন্দমও এবার ঠিক করে নিয়েছিল সেই খেলাটা এবার শেষ করবে, তাই সে পল্লবীর সাথে দেখা করতে চলে যায়। পল্লবী তখন একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সুইসাইড করার প্রিপারেশন নিচ্ছে। বাবার খুনের চাক্ষুষ প্রমাণটা দেখার পর মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে তার। ঠিক সেই মুহূর্তে অরিন্দম গিয়ে তার সামনে দাঁড়ায়। তারা দুজনেই চিৎকার করে কাঁদতে শুরু করে, তবে দুজনের কষ্টটা ছিল আলাদা। তারা দুজন একসাথে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ পল্লবীর জানা মতে মিথিলা ওই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মানে অরিন্দমের আপন বলতে আর তেমন কেউ নেই। অন্যদিকে পল্লবীর সব কিছু থেকেও সে নিঃস্ব। সে অরিন্দমকে জিজ্ঞেস করে, আমরা যদি একসাথে মারা যাই তাহলে কি ওপারে গিয়ে আমাদের মিলন হবে? অরিন্দম বলে, হয়তো হবে। এই কথা শুনে এক বুক আশা নিয়ে তারা দুজন ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য পা বাড়ায়। তবে নিচে পড়ে শুধুমাত্র একজন, সেটা হলো পল্লবী। অরিন্দম তাকে সুইসাইডের জন্য উৎসাহ দিয়ে নিচে পিছপা হয়ে যায়, আর এটাই ছিল তার সাথে হওয়া এতদিনের অন্যায়ের প্রতিশোধ। মিথিলা কবে কোমা থেকে বের হবে তার কোনো গ্যারান্টি নেই, তবুও ভালোবাসার মানুষটার অপেক্ষায় অরিন্দম দিন গুনতে থাকে, কারণ এই অপেক্ষার মধ্যেও এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। এমনই অদ্ভুত একটা মুহূর্তেই গল্পটা শেষ হয়ে যায়। ভালোবাসা নিঃসন্দেহে একটা সুন্দর অনুভূতি, তবে সেটা যখন মানুষের নেশায় পরিণত হয় তখন যে তার শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।